আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কয়েকটা স্টক নিয়ে প্রথম আলোতে অনেক বড় একটা রিপোর্ট হয়েছে। এই কোম্পানিগুলোর ফিটা অনেক কম। সুতরাং আপনারা ট্রেড করেন অথবা ইনভেস্টমেন্ট করেন। এই মুহূর্তে এই স্টকগুলোতে ট্রেড প্লাস ইনভেস্টমেন্ট এই দুটার মন মানসিকতা নিয়ে আপনারা এই স্টকগুলোতে এন্ট্রি নিতে পারেন এখন। এগুলো মোটামুটি এখন সেফ জোনে আছে। প্রথমে আসি ফিটা কি? আচ্ছা, এর বাইরে সেন্ট্রাল ফার্মা নিয়ে একটা নিউজ আছে। সেন্ট্রাল ফার্মাতে যারা যেসব বিনিয়োগকারীরা আছেন, খুবই ভয়ঙ্কর নিউজ। তো পিইটা কি? প্রথমে পিইটা হচ্ছে ওই যে পি রেশিও, শেয়ারের বাজার মূল্য আর প্রতি শেয়ারের ইপিএস। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একটা কোম্পানির শেয়ারের বাজার মূল্য হচ্ছে 100 টাকা। ধরুন আপনি একটা শেয়ার কিনছেন, তার বাজার মূল্য হচ্ছে 100 টাকা। হ্যাঁ, শেয়ার প্রতি তার আয় হচ্ছে 10 টাকা, মানে ইপিএস যেটাকে বলি আমরা। সুতরাং তার পি হবে 10। এটা হচ্ছে পি গণনার, মানে পি রেশিওটা বের করার একটা সহজ পদ্ধতি। এই অনুপাতে সাধারণত একটা কোম্পানির শেয়ার কতটা মূল্যবান বা সস্তা এটা নির্ধারণ করা হয় পি রেশিও দিয়ে। যে শেয়ারটার পিটা যত কম হবে সেই শেয়ারটা তত বেশি সেফ জোনে, মানে সেখানে আপনি লস করার সম্ভাবনাটা কম থাকবে। ফিটা একটা স্টকের, আপনি যদি কিছুই না বোঝেন, একটা স্টকের শুধু পি দেখেই আপনি একটা স্টকে এন্ট্রি নিতে পারেন, যদি আপনি মার্কেট সম্পর্কে খুব ধারণা না থাকে। এই বিষয়গুলো, এই তথ্যগুলো আমি আমার আসলে যে বইটা আমি লিখেছি ওখানে লেখা, সব কিছুই লেখা আছে। আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন। বিশেষ করে যারা একেবারে নতুন 2-3 বছর হয়েছে মার্কেটে আসছেন, আপনারা এই বইটা সংগ্রহ রাখতে পারেন। হোয়াটসঅ্যাপে নাম্বার আছে, আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এর জন্য একটা আপনাদেরকে এন্ট্রি ফি দিতে হবে বইটার জন্য। এই মুহূর্তে হাতের লেখা আছে, আমি হাতের লেখা আপনাদেরকে পাঠাতে পারবো। 30-35 পাতার হবে এই মুহূর্তে। পরবর্তীতে এটা কম্পিউটারাইজ করার পরে পিডিএফ আকারেও পেয়ে যাবেন। তো আসুন এবার এই স্টকগুলো নিয়ে একটু কথা বলে। প্রথমে হচ্ছে ব্র্যাক ব্যাংক, তার পি হচ্ছে 5.52। দ্বিতীয় হচ্ছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 4.52। পিএসআরএম লিমিটেড 3.78। ব্যাক্সমিকো ফার্মা 5.02। সিটি ব্যাংক 7.17। ইস্টার্ন ব্যাংক 4.96। আইডিএলসি ফাইন্যান্স 5.59। যমুনা অয়েল 3.56। লাফাজ হোলসিম 9.33। মোবিল যমুনা 8.37। ম্যাগনা পেট্রোলিয়াম 4 ফদ্দা অয়েল 3.33। প্রাইম ব্যাংক 2.93। পূবালী ব্যাংক 3.91। স্কয়ার ফার্মা 3.23। ইউনিক হোটেল 7.71। এদের পি রেশিওটা এখন হচ্ছে এই অবস্থায়। হ্যাঁ, আপনি কি এখন এই সবগুলা যে পি এত কম আছে সবগুলোকে কি বিশ্বাস করবেন? এখানেও 2 নম্বরই আছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো তো কোম্পানিগুলো 2 নম্বরই করে। এখন আপনারা কি এটা বিশ্বাস করবেন কিনা, এই বিশ্বাসটা এটা আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করে। আপনার কোম্পানির পরিচালক বোর্ডে কারা আছে, মালিক পক্ষ কারা, তারা গত কমপক্ষে 5 বছর ধরে তাদের ডিভিডেন্ড রেশিওটা কেমন, মানে ধারাবাহিকভাবে তাদের ইপিএস এবং নেট অপারেটিং ঠিক আছে কিনা, ডিভিডেন্ড পলিসিটা গত 5 বছর ধরে ধরুন একটা স্টক 10% করে দিয়ে আসতেছে ডিভিডেন্ড, ধারাবাহিকভাবে 10% করে দিয়ে আসতেছে কিনা, বা 20% করে দিলে 20%, 30% করে দিলে 30%, যে যেভাবে দিচ্ছে সে ধারাবাহিকতা ঠিক আছে কিনা। হঠাৎ করে ফি বেড়ে গেল, কী বলে ইপিএস বেড়ে গেল, হঠাৎ করে ইনকাম কমে গেল, এই ধরনের কোম্পানিকে বিশ্বাস করবেন না। কিছুদিন আগে লিন্ডিবিডি এই কাজটা করছে, আপনাদের মনে থাকার কথা। তো এরকম বিশ্বাস করা যাবে না, হঠাৎ করে কোনো কিছু হওয়া যাবে না। মানে বেশিও না কমও না, একটা ধারাবাহিকতা থাকতে হবে, তাহলে আসলে ওই স্টকটার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন। শুধু পি তো আছেই, এটা দেখে তো আপনি এন্ট্রি নেবেনই। এরপর কোম্পানির কাজ কী, কোম্পানি কী করে, বা কোম্পানির পরিচালক বোর্ডে কারা আছে, এর আসলে স্বচ্ছতা কতটুকু, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো কেমন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে। নিচে নিচে একটা লেখা আছে, ফি রেশিও হচ্ছে সংশ্লিষ্ট কোম্পানির মূল্য আয়ের অনুপাত। কোম্পানির বাজার মূল্যের নির্দিষ্ট একটি সময়ের মুনাফা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়। এটা আসলে প্রতি মুহূর্তে ফিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। আমরা হয়তো আমাদের যে শেয়ারের দামটা দেখি, ফিটাও কিন্তু শেয়ারের দামের সাথে সাথে কিন্তু আপ ডাউন করে, আপনি দেখবেন প্রতিদিন আপ ডাউন করে। তো এই কোম্পানিগুলো, এর মধ্যে যদি আমি সর্বোচ্চ একেবারে ভালো মানের যদি আমি এই মুহূর্তে বলি, যেহেতু ডিসেম্বর ক্লোজিংটা শেষ, জুন ক্লোজিং এখানে আছে, আমি জুন ক্লোজিংয়ের মধ্যে আমি যদি বলি ফদ্দা অয়েল
3.33, খুবই ভালো অবস্থায় আছে জুম ক্লোজিংয়ের মধ্যে। ইউনিক স্কোয়ার ফার্মাটাও 7.23, আমি এটাকে ভালো দেখব, ভালোভাবে নেব। মোবিল যমুনা 8.3, এর বাইরে যমুনা অয়েল 3.56। এইখানে যদি আপনি আমাকে বলেন নাম্বার ওয়ান আমি রাখবো এই মুহূর্তের জন্য যমুনা অয়েলকে। এখানে যা আছে এর বাইরে আরও আছে, যেমন মতিন স্পিনিং আছে আপনার আরও কয়েকটা স্টক আছে, মোবিল যমুনা আছে, এটা যমুনা অয়েল, মোবিল যমুনা আছে একটা, এরকম আরও কিছু কোম্পানি আছে যাদের পিটা অনেকটা কম আছে, হয়তো এখানে এই কয়েকটা নিয়ে আসে। এই প্রথম আলো রিপোর্ট করছে। তো এই স্টকগুলোর মধ্যে যদি আমি এখানে যা আছে এই মুহূর্তের জন্য এই পরিস্থিতিতে এখনকার যে টাইম, মানে এখন তো ডিসেম্বর ক্লোজিংয়ের অনেকগুলো শেয়ার আছে এখানে ব্যাংকের, ওটা বাদ, ওটা পরের হিসাব। এখানে জুন ক্লোজিংয়ে যা আছে এর মধ্যে যমুনা অয়েলটাকে আমি 1 নম্বরে ধরবো। এরপরে যদি আমি আসি, আমি এরপরে ধরবো স্কোয়ার ফার্মাকে। যদি স্কোয়ার ফার্মার ফিটা একটু বেশি, কিন্তু স্কোয়ার ফার্মা কিন্তু শার্পলি কারেকশন হয়েছে, মানে পড়ছে খুব দ্রুত। স্কোয়ার ফার্মা যে শুধু যে ফান্ডামেন্টাল স্টক তা না, স্কোয়ার ফার্মাকে আপনি ট্রেডিং স্টক হিসাবেও চিন্তা ভাবনা করতে পারেন। এই যে যেমন এইখানে মানে এটা তো আমি বললাম ইনভেস্টমেন্টের দিক থেকে, কিন্তু আপনি ট্রেডিং পারপাসে এই স্টকগুলোতে এখন এন্ট্রি নিতে পারেন। এইখানে যদি আপনি এখন এন্ট্রি নেন স্টকগুলোতে, আপনার লস করার, মার্কেট যেভাবে পড়তেছে, ইন্ডেক্স যেভাবে পড়তেছে, যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে, এইখানে আপনি অন্তত আপনার মূল টাকাটা নষ্ট হবে না। এই স্টকগুলোতে যদি আপনি দেখে শুনে বুঝে এন্ট্রি নিতে পারেন, তাহলে আপনার মূল টাকাটা আপনার নষ্ট হবে না। এটাই হচ্ছে আমার কথা। মূল টাকা নষ্ট করা যাবে না। প্রফিট কম হোক, একেবারে কম হোক, আপত্তি নেই, কিন্তু মূল টাকাটা নষ্ট করা যাবে না। মার্কেট যখন বাড়বে তখনও না, মার্কেট যখন পড়বে তখনও না। যেমন মার্কেট যদি কখনো বাড়ে, অনেক বাড়ে, ধরুন ইন্ডেক্স 10,000-এ চলে গেছে, সেদিন কিন্তু এই যমুনা অয়েল দেখতেছেন না 3.56 PE, সেটা তো তখন আর এখানে থাকবে না, তখন এটা হয়ে যাবে 30, 40, 50 এরকম হয়ে যাবে। ধরুন যমুনা অয়েল এখন কত চলে, মনে হয় 100 কত টাকা, 70 না 80 টাকা চলে। যদি ইন্ডেক্স যদি 10,000-এ চলে যায়, সেদিন যমুনা অয়েলের প্রাইস হয়ে যাবে হয়তো দেখা গেছে 500 টাকা, 600 টাকা, 700 টাকা। সেদিন ফি অনেক বেশি। ওই সময় আপনি কী করবেন? ওই সময় মার্কেট থেকে বের হয়ে অন্য ব্যবসা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, 2010 সালে যখন মার্কেট এরকম ছিল, তখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাদের হান্ডি ফাতিল যা আছে সব বিক্রি করে, ডিম মুরগি যা আছে সব বিক্রি করে মার্কেটে আসছে। এখন এই 3P-তে 4P-তে কেউ এখন আতঙ্কে আছে। এই শেয়ারগুলোতে তো আতঙ্কের কিছু নেই, এখানে অনেকগুলো স্টক আছে, আপনি কিনেন। এখন এইগুলোতে আতঙ্কিত, এই স্টকগুলো কিনা যায়, এই স্টকগুলোতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। দেখে শুনে বুঝে কিনেন আপনি, তাহলে তো হয়। তো সুতরাং ফি দেখেই আপনারা ফান্ডামেন্টাল স্টকগুলোতে, এইখানে যতগুলো স্টক আছে এগুলোকে আপনি কিছু স্টক আছে ট্রেডিং পারপাসেও চিন্তা করতে পারেন, আবার কিছু স্টক আছে ফান্ডামেন্টাল হিসাবে চিন্তা করতে পারেন। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সেন্ট্রাল ফার্মা টিকে থাকা নিয়ে শঙ্কা, ডিএসসিকে তদন্ত নির্দেশ। আসলে সেন্ট্রাল ফার্মার পরিস্থিতি খুব ভয়াবহ, তাতে কোনো কিছুই নেই, ভয়ঙ্কর পরিণতি। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসসিকে নির্দেশ দিয়েছে তাদের তদন্ত করার জন্য। আপনারা যারা সেন্ট্রাল ফার্মায় আছেন, আসলে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, এই ধরনের স্টকগুলোকে অ্যাভয়েড করবেন। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, কখন যে কীরকম নিউজ আসে। দেখেন এই ধরনের এই যে সেন্ট্রাল ফার্মা টাইপের যে সব স্টকগুলো, জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি, উৎপাদন বন্ধ, উৎপাদন নয়, মালিক পক্ষ পলাতক, জেলে আছে, এই শেয়ারগুলোর সাথে অনেক কিছু জড়িত হয়। এই ইরান ইসরায়েল যুদ্ধ জড়িত, মার্কিন বোমা জড়িত, পাকিস্তান ভারতের যুদ্ধ জড়িত, বন্যা, জলোচ্ছ্বাস, খরা, হ্যাঁ এগুলো জড়িত। আকাশে ছাদ কেন ওঠে না এটা জড়িত, সূর্যের আলো কেন বেশি পড়ছে সেটা জড়িত, শীত কেন বেশি পড়ছে সেটা জড়িত, প্রধানমন্ত্রী কেন পালিয়ে গেছে সেটা জড়িত, রাষ্ট্রপতি কেন আসে নাই সেটা জড়িত, ট্রেডিং স্টকের ক্ষেত্রে ইন্ডেক্স কেন পড়ছে সেটা জড়িত, কী বলে ভলিউম বেশি হয়েছে কম হয়েছে, ক্যান্ডেল দক্ষিণে গেছে উত্তরে গেছে, বাতাসে একটু পাকা করছে, বাতাসে সোজা করছে, অনেক কিছু জড়িত। এরপরও কিছু অতি মানে স্মার্ট লোকজন আসে এখানে ট্রেড করার জন্য, করতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো আমার কথা হচ্ছে যে হঠাৎ করে এরকম আপনি এগুলোতে ট্রেড করেন, ওইদিকে যাওয়ার দরকার কি? এই যে এখানে আছে না, এগুলো ধরে ট্রেড করেন, এখানে আছে না 8-10টা আছে, এর বাইরে আরও কয়েকটা আছে কোম্পানি, এগুলোতে ট্রেড করেন। এগুলো এই কোম্পানিগুলোতে ট্রেড করবেন না কেন জানেন আপনারা? এগুলো ভাই, এগুলো তো প্রফিট পাওয়া যায় না, খুব বেশি বাড়ে না। মানে সবার কমন একটা ডায়লগ থাকে, ভাই বাড়ে না তো খুব বেশি, প্রফিট পাওয়া যাচ্ছে না তো, মানে দৌড়ো যে রহিমা ফুড না কি যেন আছে, ও আমি আবার রহিম ফুড বলছি, একজনে আমাকে কারেকশান করে দিয়েছে, ধন্যবাদ আপনাকে।
তো এই ধরনের এই যে হঠাৎ করে বাইরে যায় এরকম ওই সোনারগাঁও টেক্সটাইল আছে এরকম কয়েকটা, এসপি সিরামিক, এসালম, তো দৌড়ে ওইদিকে যায়, গিয়ে তারপর হাত পা ভাঙে, বেশি জোরে যে দৌড় দেয় এই কারণে হাত পা ভেঙে যায়। এগুলোতে থাকেন, ভালো থাকবেন। এই গতকালকে যে কত পয়েন্ট 80 পয়েন্ট মাইনাস হয়েছে, অনেকের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়েছে না আপনাদের, ট্রেড যারা করেন তাদের। এই হার্ট অ্যাটাক থেকে যদি বাঁচতে হয়, ফ্যামিলিকে সাথে যদি সুন্দর সময় কাটাতে হয়, তাহলে এই ধরনের এই ইয়েগুলা কী বলে ট্রেডিং স্টক, এই বংশং স্টকগুলো বাদ দেন। চাঁদের আলোরও যদি সূর্যের আলোর মতো মনে হয়, ওই রকম স্টকে যাওয়ার দরকার নাই। আপনি সকালবেলা শেয়ার কিনে রাতের বেলা এত ফকফকা চাঁদের আলো, সেটাকে যদি সূর্যের আলোর মতো গরম মনে হয়, তাহলে দরকার আছে ওই স্টকে যাওয়ার, দরকার নাই। তো সুতরাং আপনারা সেন্ট্রাল ফার্মা টাইপের এই শুধু এটা একটা উদাহরণ হিসেবে, এরকম আরও অনেক স্টক আছে, এগুলো অ্যাভয়েড করবেন। এই ধরনের স্টকগুলোতে থাকবেন। ট্রেড করেন অথবা ইনভেস্টমেন্ট করেন, দেখে শুনে বুঝে। ফান্ডামেন্টাল হলেই যে নামের উপরে হলেই যে এন্ট্রি নিতে হবে ব্যাপারটা এমন না, দেখে শুনে বুঝে ফান্ডামেন্টাল শেয়ারও দেখে শুনে বুঝে এন্ট্রি নিতে হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আর যারা বই নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।